আজকের ভিডিওটা যারা দেখবেন তারা সকলেই কিন্তু বাড়ি বানানো শিখে যাবেন। অনেকে বলে দাদা বাড়ি বানানো শিখে যাবো মানেটা কি? হ্যাঁ, প্রত্যেকেই জায়গা কেনেন, বাড়ি নির্মাণ করতে যান, অনেকে আবার নিজেরা কিছু ছকও কষেন। আমাদের কাছে যখন প্ল্যান বানাতে আসেন দেখি তারা বিভিন্ন ছক নিজেরা হাতে এঁকে পেন দিয়ে পেন্সিল দিয়ে করে আমাদেরকে দেখাতে চান। এবং অনেকে তো দেখা যায় ইঞ্জিনিয়ারের ছকই নেয় না, নিজেরাই ভাবে ইঞ্জিনিয়ার হয়ে গেছে এবং সেই ছক দিয়ে মিস্ত্রিকে দিয়ে বাড়ি বানিয়ে দেয়, মিস্ত্রিদেরকে বলে যে এটা করতে হবে। কিন্তু একটা কথা বলি, যেখানে আমরা একটা মোবাইল কিনতে গেলে 15 বার ভাবি, 15টা ভিডিও দেখি, 6 মাস ধরে ভিডিও দেখে দেখে একটা মোবাইল ফোন কিনি, যেখানে আমরা শপিং মলে জামা কিনতে গেলে 15টা জামা দেখার পর একটা শার্ট কিনি, একটা টি শার্ট কিনি। আমরা একটা গাড়ি কিনতে গেলে 3 মাস 4 মাস ধরে ভিডিও দেখতে থাকি যে এই মডেল নেবো না ওই মডেল নেবো, ওর কী ফিচার তার কী ফিচার। আর বাড়িটা বানানোর সময় আপনারা সকলে সব ইঞ্জিনিয়ার হয়ে গেছেন। হ্যাঁ, যারা যে লাইনে স্পেশালিস্ট তাদের কাছে যাওয়ার প্রয়োজন মনে করেন না, ঠিক আছে। তারপরেও কতগুলো জিনিস আপনাদেরকে বলি। প্রথম কথা হচ্ছে, আমরা যখন ইঞ্জিনিয়াররা প্ল্যান বানাতে আরম্ভ করি আমরা কি দেখি বলুন তো? সবার প্রথমে আমরা আমাদের ভিতরকার রহস্যটা উদ্ঘাটন করছি। সবার প্রথমে দেখি যে জায়গাটার লম্বা চওড়া কত রয়েছে, আর তারপর দেখি সেটা পঞ্চায়েত না পৌরসভা। তারপর দেখি যে সেই এলাকায় মিউচুয়ালি তিনি কত ছাড়তে চাইছেন। যদি ওয়ার্কিং ড্রয়িং হয় উনি আমাদের বলে দেন যে দাদা আপনি 2 ফুটের বেশি ছাড়বেন না, আমি বাকিটা বুঝে নেবো। আমরা ওয়ার্কিং ড্রয়িংয়ে সেটাই দিই। ওয়ার্কিং ড্রয়িং কাকে বলে আপনারা জানেন যে আমরা 3 থেকে 4টে পেজ দিই। এটা হচ্ছে আমাদের প্রথম পাতা, এটা একটা অন্য প্ল্যানের। অন্য একটি প্ল্যানের লেআউটের দ্বিতীয় পাতা দেখাচ্ছি, সেটাও দেখে নিন। অন্য একটি প্ল্যানের 3 নম্বর পাতা দেখাচ্ছি, সেটা দেখে নিন। অন্য একটি প্ল্যানের 4 নম্বর পাতা দেখাচ্ছি, সেটাও দেখে নিন। এই 4টে পাতা আমরা 2000 টাকায় দিই 1000 স্কোয়ার ফিট বাড়ির জন্য। এই 4টে পাতাতে যা ছবি আছে সেইগুলোই 8000 টাকার সাবমিশন ড্রয়িংয়ে থাকে, অর্থাৎ 6000 টাকা কমে পাচ্ছেন। এরপরও অনেক মানুষ ভাবে যে আপনাদের সার্ভিসটা নাকি একটু হাই। তারা বোঝে না, তারা মূর্খ। তারা দেশের বাইরে কি চলছে, চারপাশে কি চলছে, দেশের অভ্যন্তরে বাইরে চারিদিকে কোন ইঞ্জিনিয়ার কী নিচ্ছে তারা জানে না। কি করব, তারা জানে না। এখন না জানলে তো আমার কিছু করার নেই, তাই তারা ঠকে। তারা যেসব ইঞ্জিনিয়ারদের কোনো পরিচিতিই নেই, তাদেরকে কেউ চেনে না, যারা ভুলভাল প্ল্যান দেয় তাদের কাছে গিয়ে 4-5 হাজার টাকা খরচা করে প্ল্যান নিয়ে আসে, নিয়ে বলে সিঁড়ি মিলছে না, ধাপে মিলছে না, ঘর ছোট হয়ে গেছে। যাই হোক, সেসব পরের কথা। তো এবার আমরা যখন দেখি যে একজন কাস্টমার বললো যে 3 ফুট 3 ফুট করে দুদিকে চারদিকে ছাড়তে হবে, ছাড়ার পর জায়গাটা যেটা থাকছে তার মধ্যে সেই কাস্টমার যখন ডিম্যান্ড করে, বললো দাদা আমার এই ডান দিকে একটি ঘর লাগবে, বাঁ দিকে একটি ঘর লাগবে। এবার তখন দেখা যায় যে সে নিজেই বলে দেয় যে আমার 12x14 করে ঘর হতে হবে। দেখা যাচ্ছে 12 আর 12 যোগ করে 24, আর বাইরের দুটো দেয়াল 10-10-20 ইঞ্চি, মাঝের একটি দেয়াল 5 ইঞ্চি মানে 25 ইঞ্চি, মানে 2 ফুট 1 ইঞ্চি। তাহলে 12-12-24 আর 2 হচ্ছে 26 ফুট 1 ইঞ্চি। যেখানে হচ্ছে আপনার 2 ফুট 1 ইঞ্চি যোগ করে যদি দেখে 26 ফুট 1 ইঞ্চি আমার চওড়াটাই লাগবে, সে ডিম্যান্ড করে দিয়েছে। কিন্তু সে ব্যাটা এটা জানে না যে তার জায়গাটা ছাড় দেওয়ার পর আসছে 22 ফুট। কিন্তু সে বলছে না আমার পাশাপাশি দুটো ঘর 12 ফুট করে চাই। তার মানে তাদের বেসিক অঙ্কে ক্লিয়ার নেই। বেসিক অঙ্কটা কি? আপনারা যখন খাতায় লাইন টানেন, আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাচ্ছি। অনেকেই আমাদের কাছে এরকম লাইন টেনে লাইন ডায়াগ্রাম করে পাঠায়, এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা রান্নাঘর, এটা একটা খুব ভালো কথা। আচ্ছা, এই লাইনটা কি? এটা কি একটা সেই ট্রান্সপারেন্ট দেয়াল? এটা কি একটা কাঁচের দেয়াল যার থিকনেস 1 মিলিমিটারও নয়? এই লাইনটা যেটা আপনি পেন দিয়ে টানছেন এটা কিন্তু একটা দেওয়াল। তার মানে ভেবে দেখুন, পরপর যদি পাশাপাশি 3টে আইটেম থাকে, 3টে আইটেম মানে কি? ধরুন দুধারে 2টি ঘর, মাঝখানে একটি লিভিং রুম, তাহলে 3টে লাইন আপনি টানবেন। তাহলে 3টে লাইন মানে আমার বাইরের লাইনগুলো 10 ইঞ্চি দেয়াল বোঝাচ্ছে, ভিতরের লাইন দুটো 5 ইঞ্চি দেয়াল বোঝাচ্ছে। ভেবে দেখুন তো, আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি একটা ছবি এঁকে, 4টে লাইন টেনেছি, যার মাঝখানটা লিভিং রুম, দুটো দিক বেডরুম, বা একটা গ্যারেজ, একটা লিভিং রুম, একটা বেডরুম। 4টে লাইন আপনি পেন দিয়ে টেনে ফেললেন। একবারও ভাবছেন না যে এইদিকে এই লাইনটা 10 ইঞ্চি দেয়াল, এই লাইনটা 10 ইঞ্চি দেয়াল, মাঝের দুটো দেয়াল 5-5 10 ইঞ্চি, তাহলে 10-10-20 আর 5-5-10 30 ইঞ্চি। 30 ইঞ্চি মানে 2.5 ফুট। আপনারা ভাবতেই পাচ্ছেন না এখানে একটা 2.5 ফুটের মতো জায়গা কিন্তু নষ্ট হচ্ছে দেয়ালের জন্য। আপনারা বলেন নষ্ট হচ্ছে, নষ্ট নয়, দেয়ালটা তো করতেই হবে, নাহলে আপনি ঘরের ভেতর কী করবেন? বাইরে দেখতে পাবে তো কাঁচ লাগালে। যাই হোক, তো এই যে 2.5 ফুট জায়গাটা আপনারা প্ল্যানটা আঁকার সময় ভাবছেন না তো? আপনারা বলছেন যে আমার এই তো আমার 10 ফুটের গ্যারেজ, 10 ফুটের শোবার ঘর, আর মাঝখানে 10 ফুটের হচ্ছে লিভিং রুম, 3-10-এ 30 ফুট। 30 ফুট জায়গা, আপনার জায়গা ছিল 36, 3 ফুট 3 ফুট করে ডান দিক বাদিকে ছাড় দিয়ে 30 ফুট মিলে গেল। আচ্ছা, আমি যখন প্ল্যান করতে গেলাম আমি তাকে কি বোঝালাম যে 36 থেকে 6 বাদ দিয়ে 30, আর মাঝের দেয়ালগুলো কি আকাশ থেকে উড়ে আসবে?
তাহলে মাঝের দেয়ালের জন্য আপনাকে 2.5 ফুট জায়গা কি করতে হবে, আরও মরবে। এবার 2.5 ফুট জায়গা মানে 30 আপনি যেটা ধরছেন সেটাতে অ্যাকচুয়ালি কি 30 10 করে যদি 3টে ঘর চাইছেন সেটা কি হবে না? আপনার দেয়ালগুলো করার পর ঘরগুলো ছোট হয়ে যাবে, দেখা যাবে এদিকের ঘর থেকে 1 ফুট মূল্য, ওদিকের ঘর থেকে 1 ফুট মূল্য, মাঝখান থেকে 6 ইঞ্চি মূল্য মানে বাদ গেল। তাহলে ঘরগুলো যেগুলো আপনি 10 ভাবছিলেন সেগুলো 10 হবে না, 9 করে হবে। বা মাঝের লিভিং রুমটা, ঘর দুটোকে যদি একই রাখেন মাঝের লিভিং রুমটা 2.5 ফুট ছোট হয়ে যাবে। সেগুলোকে ভাবতে শিখুন। প্ল্যান বানাতে বসছেন, নিজেরা আঁকিবুকি কাটছেন, সেগুলো ভাবতে শিখুন। এবার একটা কথা বলি, অনেকেই আমাদেরকে বলে আমাদের রেট হাই আছে, প্ল্যানের কথাও শেখাবো তার সাথে রেটও বোঝাবো। আমার প্রথম রেটের প্রথম লাইনটা দেখুন, লেখা আছে 200 টাকা। এটা কি জানেন? যারা ইঞ্জিনিয়ারকে সাইটে ভিজিট করে এসে বলে দেখুন তো রড বাঁধাটা ঠিক আছে কি না, পকেটে 1000 2000 3000 টাকা নিয়ে বাড়ি যায় ইঞ্জিনিয়ারগুলো, ওই রড বাঁধাটা হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়ে আমার কাছে চেকিং করলে 200 টাকা লাগে। কত টাকা বাঁচে? 2000 মাইনাস 200, 800 টাকা বাঁচে। কখনো ভেবে দেখেছেন? এরপরেও কিছু মূর্খ লোক বলে আপনাদের সার্ভিসটা অনেক হাই, তাদের জীবনে বাড়ি করা উচিত নয়। একটা আজকের দিনে দাঁড়িয়ে একটা অন্নপ্রাশন বাড়ি বা বিয়ে বাড়ির ফটোশ্যুট করার জন্য ক্যামেরাম্যানদেরকে আনলে 5-10 হাজার টাকার নিচে তারা কোনো অ্যালবাম বা কিছু বানিয়ে দেয় না। আর একটা ইঞ্জিনিয়ার যে সারা জীবনের জন্য বাড়ি বানায় তাকে 2000 টাকা দিতে হলে আপনাকে 10 বার ভাবতে হয়, তাহলে আপনার বাড়ি করার কোনো যোগ্যতা নেই। তার কারণ আপনি 10 লাখ 20 লাখ খরচা করে ঠকবেন, 20-30 হাজার টাকা আপনি রসাতলে দিয়ে দেবেন, কিন্তু যে জ্ঞানী লোক, যার জ্ঞানটা নিলে আপনি বেঁচে যেতে পারেন, এই সিঁড়িটা একবার তাকিয়ে দেখুন তো। আজকে আমার কথাগুলো ধৈর্য ধরে শুনুন, আর যারা শুনবেন তারা এই যাত্রায় বাঁচবেন। আরে আমি কেন, যে কোনো ইঞ্জিনিয়ারকে দিয়ে করালেই তো সে টাকা নেবে, কিন্তু একটা ইঞ্জিনিয়ারের থেকে প্রপার নিয়ে যদি করেন সেটা তো ভালো হয়। এই যে লোকটা সিঁড়িটা করতে গিয়ে সিঁড়িটা মেলাতে পারলো না, এখন আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বলছে দাদা কি করব। এই সিঁড়িটা যে এত দূর পর্যন্ত ঢালাই হয়েছে, এই সিঁড়িটা তাকিয়ে দেখুন, এই সিঁড়িটা করতে কত খরচা হয়েছে। যদি 20,000 টাকা খরচা ধরি, ঢালাইয়ের মশলা, বালি, পাথর, সিমেন্ট, ইট নিয়ে এই 20,000 টাকার সিঁড়িটাকে আবার ভেঙে আপনি করতে পারবেন? নাকি আপনি ওটাকেই রেখে দেবেন সারা জীবন ধরে ওই সিঁড়িটা দেখে মজা নেবে, সিঁড়ি বাইরি। যাই হোক, তো সেটা তো করবেন না। আপনাদের 2,000 টাকা দিয়ে একটা প্ল্যান নেওয়ার সময় গায়ে জ্বর চলে আসে, আর এই সিঁড়িটাকে 20,000 টাকা খরচা করে ভাঙার সময় তখন মনে হয় না ভাঙতেই হবে বা এটা দেখতে খারাপ লাগছে। এই জন্য প্ল্যান নিতে হয়, কারণ প্ল্যানে আগে থেকে সিঁড়ির হিসাবটা মেলানো থাকে। বোঝাতে পারলাম তো? বাড়ি করার আগে কী কী খেয়াল রাখবেন, থাম্বনেল থেকে ছুটে গেছিলেন। সবার প্রথমে একজন ভালো বুদ্ধিমান ইঞ্জিনিয়ারের কাছে যান, এটা প্রথম খেয়াল রাখুন। আর দ্বিতীয় যেটা খেয়াল রাখবেন বাড়ি করার প্রথমেই, যে যখন নিজেরা হাতে করে ছবি আঁকছেন, যে দেয়ালগুলোকে ধরছেন কিনা, দেয়ালগুলো কাঁচ নয়, সেটা মাথায় রাখুন। এবার চলে আসি 3 নম্বর পয়েন্টে। বাড়ি করার সময় সবার প্রথমে আমাদেরকে কি খেয়াল রাখতে হয়, যে কোনো গ্যারেজ বা গাড়ি রাখার জায়গা যদি আমরা বানাতে চাই, যদি 4 চাকা গাড়ি রাখার জায়গা বানাই, তাহলে আমি গ্যারেজ সামনে দেবো, সেটা তো সকলেই জানে। কিন্তু সবাই তো 4 চাকা গাড়ির গ্যারেজ বানায় না, কেউ তো বাইক থাকে, তো বাইক রাখার জন্য আলাদা করে কেউ আবার গ্যারেজ বানায় না। তারা বলে ওই সিঁড়ির তলায় ঢোকাবো, নাহলে সামনে একটা বারান্দা দিন। ওই জন্য সামনে এই পোর্চ বা সিঁড়ি করাটা বাধ্যতামূলক। সেটা অনেকেই জানে না যে সিঁড়ির তলায় আমি বাইকটা রাখতে পারবো। সবার তো আর বাড়ি করার পাশে আর পর্যাপ্ত জায়গা থাকে না যে টিনের চালা করে আমি বাইকটা আলাদা করে রাখবো। তাহলে এইখানে প্রথম শিক্ষা নিলাম, যাদের বাইক আছে, সাইকেল আছে, ইনভার্টার মেশিন রাখবেন, সাবমার্সিবলের মেশিন রাখবেন, তো সেগুলো রাখার জন্য একটা স্পেস দরকার। সেই স্পেসটা সিঁড়ির তলায় ভালো হয় এবং সিঁড়ির তলায় জুতো ফুতো খুলে রাখা যায়। তাই প্ল্যানের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে সিঁড়িটাকে সামনের দিকে রাখা। এবং এর ফলে সুবিধা কি, বাড়ির প্রত্যেকটা ফ্লোরে আপনি সিঁড়ি দিয়ে বেরিয়ে, এটা কিন্তু আপনারা ভেবে দেখুন, বাড়িতে আগুন লেগে গেলে বাড়ি থেকে ছিটকে বেরিয়ে আসার কিন্তু সুবিধা হয়। কারণ যে কোনো ফ্লোর থেকে সিঁড়ি দিয়ে সামনেই রাস্তাটা, অনেকের সিঁড়ি ভিতরে থাকে। তারপর দেখা যায়, মানছি সিঁড়ি ভিতরে থেকেও অনেক প্ল্যান আমরা বিক্রি করি, ডাইনিংয়ের শোভা বাড়ায়। কিন্তু এটাও একটা প্র্যাকটিক্যাল জিনিস যে সিঁড়ি সামনে থাকলে বিল্ডিংয়ে আগুন লেগে গেলে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেবে নিচের তলা থেকে বেরিয়ে যাওয়া যায়। এটাও আপনারা ভাবেন না। তারপর তৃতীয় চতুর্থ পয়েন্টগুলোতে যদি ঢুকি, দেখা যাবে যে বাড়ির সামনে যে ব্যালকনি করেন, বসার জায়গা করেন, যাই করেন, সেটাকে মেন ফ্লোরের যে হাইট তার থেকে 6 ইঞ্চি ডাউন করতে হয়। ঠিক যেমন এই ছবিতে দেখছেন, এগুলো আপনারা ভাবেন না। বাথরুমকে সবসময় 6 ইঞ্চি ডাউন রাখতে হয়, এগুলো আপনারা ভাবেন না। আপনারা প্ল্যান করতে বসে যান, আপনাদেরকে বেসিক ডিরেকশানগুলো ভাবতে হবে যে সবসময় বেডরুম উত্তর বা পশ্চিমে করা যাবে না। ভালো বেডরুম করতে গেলে ব্যতিক্রম ঘটনা থাকবে। ভালো বেডরুম করতে গেলে, প্ল্যান করতে গেলে বেডরুমগুলোকে নয় দক্ষিণ বা পূর্ব দিক করে বসানোর চেষ্টা করুন।
দক্ষিণ পশ্চিম নৈঋত্য কোণেও বসানো যেতে পারে, কিন্তু সেটা দক্ষিণ পশ্চিমে, উত্তর পশ্চিমে নয়। ভালো প্ল্যান করার সময় এটা মাথায় রাখুন যে রান্নাঘর নয় পূর্বে, নয় দক্ষিণে, নয় পূর্বে রাখার চেষ্টা করুন, পশ্চিম দিকে মোটেও নয়, কারণ রান্নাঘরে এমনিই গরম থাকে। তারপর পশ্চিমে সূর্যের তাতে তেতে যাওয়া ঘরে আরও টিকতে পারবেন না আপনার বাড়ির মহিলারা। টয়লেটগুলোকে নয় উত্তরে নয় পশ্চিম দিকে রাখার চেষ্টা করুন। এইগুলো প্ল্যানের মধ্যে ঢোকান। আর সবসময় দেখবেন প্ল্যান করার সময় অনেকেই আমাদের কাছে জায়গাটা একটা লিমিটেড জায়গা নিয়ে চলে আসছে, 30x40, 50x30, খুব ভালো কথা। চারিদিকে দেয়াল বাদ দেওয়ার পর, ঘর করার পর, সিঁড়ি করার পর যেটুকু থাকে সেটা ডাইনিং রুম, লিভিং রুম হয়। অনেকে আমাদেরকে আবদার করে, দাদা লিভিং রুমটা ব্যাপক বড় হওয়া যায়। একটা ছোট্ট 800 স্কোয়ার ফিটের জায়গায় তুমি বাছাধন 3খানা ঘরের ডিমান্ড করছো, আবার তোমার শখ মন্দ নয় তুমি বড় লিভিং নেবে। তোমার প্র্যাকটিক্যাল জ্ঞান নেই যে একটা 800 স্কোয়ার ফিটের জায়গায় 2টো বেডরুমের বেশি হয় না। এই জ্ঞানগুলো সঞ্চয় করতে হবে বাড়ি করার আগে, যে মোটামুটি 600 স্কোয়ার ফিট জায়গায় 2টো বেডরুমই হবে, 3টে নয়। 800 স্কোয়ার ফিট জায়গায় 2টো বেডরুমই হবে, 3টে নয়। 3টে করলে ওই পায়রার খোপ হবে, পায়রার খোপ, মুরগির খোপ হবে, হাঁসের খোল হবে, ওর বেশি কিছু মানুষ থাকবে না, ঠিক আছে? তাতে ডাইনিং স্পেস, ডাইনিং থাকবে না। আরে অনেকে ফাঁকা ঘর বলেই তো ফাঁকা ঘর, আরে তাতে খাট থাকবে, আলমারি থাকবে, সোফা থাকবে, টেবিল থাকবে, তারপর জায়গা থাকবে। ভেবে দেখেছো কোনোদিনও এইসব জিনিসগুলো? তাহলে সত্যি কথা মেনে নিতে গায়ে জ্বর চলে আসে না? মিনিমাম 3টে ঘর করতে গেলে 900 পার করতে হবে, 900 কাঁটা পার করতে হবে। এই শিক্ষাগুলো আমি দিয়ে গেলাম। তাহলে আমি যদি 500 স্কোয়ার ফিট জায়গা নিয়ে ভাবি কটা ঘর হবে, একটাই বেডরুম ভালো হবে, আর একটা ছোট বেডরুম বেরোতে পারে, না বেরোনোরও চান্স আছে। 500 উপরে গেলেই আমি 2টো বেডরুমের স্কোপ পাবো, 500 থেকে 800-র মধ্যে। 800-র উপরে যেতে হবে, 900 যেতে হবে, তাহলে 3টে বেডরুমের স্কোপ পাবো। আমিও আমার প্ল্যানে দেখেছি 700 স্কোয়ার ফিটে 3টে বেডরুম, কিন্তু সেই প্ল্যান তো ভালো হয় না, জোর করে করা হয়, জোর করে করা হয়, বোঝাতে পারছি তো? এইরকমই অনেক আনপ্রফেশনাল দেখা যাবে, তারা টেকনিক্যালি ইঞ্জিনিয়ার নয়, তাদের কোনো লাইসেন্স নেই, তারা দুমদাম কাজ করছে, তারা শুধু ভিডিও বানাচ্ছে, বিভিন্ন প্ল্যান দেখাচ্ছে, ছোট ছোট ঘর, সিঁড়িটা মিলছে না, সেই প্ল্যানও আপনারা দেখে ভাবছেন হয়ে যাবে, সেগুলো বাস্তবে হয় না। যারা প্র্যাকটিক্যালি সাইটে কাজ করে, যারা মিস্ত্রিদেরকে দিয়ে বাড়ি নির্মাণ করাচ্ছে, ইঞ্জিনিয়াররা সাইটে গিয়ে যারা আর্কিটেকচারাল ড্রয়িং দেয়, সেই সব সংস্থাগুলো আজকে আমাদের এই ড্রয়িংটা, যেটা আমরা 8,000, 9,000, 8,000 থেকে 10,000 টাকার মধ্যে রেখেছি, একতলা বাড়ির নকশা হলে 8,000 টাকা, যেগুলো আমরা 5-6 হাজারে আগের বছর পর্যন্ত বিক্রি করেছি 2024 সালে। এবছরে গিয়ে 8,000 টাকা নেওয়া হচ্ছে, আর দুতলা হলে ওটা হয়তো বিশাল বড় বাড়ি হলে 9,000 কি 10,000 নেওয়া হয় একটা সাবমিশন ড্রয়িং। আপনারা একটু মার্কেটে খোঁজ নিয়ে দেখুন, ওই সাবমিশন ড্রয়িংগুলো 12,000, 15,000 টাকা নিচ্ছে একটা 1200-1300 স্কোয়ার ফিটের বাড়ির একটা ইঞ্জিনিয়ার। আমরা কি করে দিতে পারি? কারণ আমাদের প্রচুর নাম ইউটিউব, ফেসবুকের দ্বারা ছড়িয়ে পড়েছে, যার ফলে আমাদের কাস্টমারের সংখ্যাটা বেশি, যার জন্য আমরা একটু কম রেটে দিই। আমাদের কাছে যারা এসে বলছে দাদা রেটটা বেশি, তারা মার্কেটটা স্টাডি করেনি, তাদের মার্কেট সম্বন্ধে কোনো ধারণা নেই। 500-1000 টাকায় কেউ আপনাকে বাড়ির প্ল্যান দেবে না। 500-1000 টাকায় ওই সিঁড়ি না মেলা ইউটিউব থেকে বা গুগল থেকে ডাউনলোড করা প্ল্যানই হবে, যেগুলো বাস্তবে করা যায় না। তাই একটা জিনিস জেনে রাখবেন, এই যে সার্ভিসগুলো রেখেছি সেগুলো অত্যন্ত সস্তার। যদি আপনাদের মনে হয় এটা সস্তার নয়, তাহলে একবার বাইরে অন্য ইঞ্জিনিয়ারদের কাছে গিয়ে করিয়ে দেখুন। 200 টাকাটা কথা বলার জন্য নয়, ভিজিটে ডাকলে যে টাকাটা দিতে হতো সেটা 200 টাকায় মেটানোর জন্য। আপনি আমার গার্লফ্রেন্ড নয়, বা আপনাকে আমি চিনি না যে আপনার সাথে 200 টাকা দিয়ে কথা বলবো। লোকে আমার সাথে কথা বলার জন্য পেমেন্ট করে বসে রয়েছে, এবং সেই এক্সাম্পলও আপনাদেরকে আগের অনেক ভিডিওতে দেখিয়েছি। 2,000 টাকার ড্রয়িংটা তাদের জন্য রেখেছি যারা মিস্ত্রি দিয়ে বাড়ি করে নিত, যারা 10 লাখ 20 লাখের বাড়ি মিস্ত্রি দিয়ে করতো, তারা 2,000 টাকাটা খরচ করে মনের মতো স্বপ্নে, তাদের জন্য রেখেছি। সেই টাকাটা বেশি, 8,000 টাকাটা যেটা রাখা আছে সাবমিশন ড্রয়িং, যেটা 15,000, 14,000, 12,000, 10,000 নেয়, সেটাও আমরা রেখেছি সাবমিশন ড্রয়িং, যারা আমার এলাকার বা আমার এলবিএসরা যেখানে যেখানে রয়েছে, যেখানে আপনারা সাবমিশন ড্রয়িং কিনছেন। আপনারা পাগল বলে, আপনাদের জ্ঞান সীমিত বলে এইসব উল্টোপাল্টা মন্তব্য করেন। তাহলে বাড়ি করার আগে সবার প্রথমে কী কী খেয়াল রাখছেন, যে আপনার জায়গা থেকে ছাড় দেওয়ার পর দেয়ালের হিসাবটা করছেন কিনা, যখন ছক কষছেন সামনের জায়গা বারান্দা বা সিঁড়ি করছেন কিনা, যেখানে যাতে গাড়ি রাখা যায়, ডাউন করছেন কিনা, বাথরুমের নিচেটা ডাউন করছেন কিনা, ঘরগুলো দক্ষিণ আর পূর্ব দিক ঘেঁষে করছেন কিনা, রান্নাঘর পূর্ব দিক দক্ষিণ দিক ঘেঁষে করছেন কিনা, টয়লেট পশ্চিম দিক আর উত্তর দিক ঘেঁষে করছেন কিনা, এই কটা পয়েন্ট মাথায় রাখুন। আর ডাইনিং বড় বড় করে লাফাবেন না, আমরা ইঞ্জিনিয়াররা শেষে এই পয়েন্টটা বলে দিয়ে যাই। আমরা যখন প্ল্যান শুরু করি, প্রথম করি সিঁড়ি, তারপর করি ঘর, আর তারপর করি রান্নাঘর, তারপর করি টয়লেট, আর তারপর শেষে যেটা পড়ে থাকে সেটাই ডাইনিং।
তাহলে আমাকে তো দেখতে হবে যে একটা লোক আমাকে দুটো বেডরুম চেয়েছে, বেডরুমগুলো তার মাপে দিলাম, যতটুকু লাগবে ন্যায্য মাপ সেইটাকে তার মাপে দিলাম যতটুকু লাগবে, টয়লেটকে তার নির্দিষ্ট মাপ দেয়া হলো, তারপর যেটা পড়ে রইলো সেটাই তো ডাইনিং। আপনার জায়গাটা লিমিটেড, চারদিক থেকে ছাড় দেওয়ার পর দেয়াল বাদে যেটুকু পাওয়া যাচ্ছে তার মধ্যে আপনার ডাইনিংটা বড় হয়? মূর্খের মতো তর্ক করলে হবে? বুঝতে হবে না? আপনাদের জন্য মুখ দিয়ে রক্ত উঠে যাচ্ছে, আর কত বোঝাবো আপনাদেরকে? হ্যাঁ,